গভীর রাত, একটা শরীর আমার কোলে ওঠানামা করছে। আমার বৌদি। দুটো উষ্ণ শরীরের লীলা খেলা চলছে। দাদা কর্মসূত্রে বিদেশে থাকে, আর বৌদির শারীরিক চাহিদা মেটাই আমি। শরীরটা কোল থেকে নেমে বিছানায় এলিয়ে পড়ল, হাঁপাচ্ছে। আমার ভিতর থেকে কেউ যেন একটা কিছু বলে উঠল, মারো, ওই যে ছুরি, চালিয়ে দাও, নইলে এই অভিশাপ থেকে তোমার মুক্তি নেই। আমি প্রীতম চক্রবর্তী, ব্রাহ্মণ বংশের ছেলে। খুন করব, তাও আমার বৌদিকে। কিন্তু কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ছুরিটা তুলে নিয়ে কিছু না ভেবেই চালিয়ে দিলাম বৌদির গলায়। নলিটা কেটে চাদরটা রক্তে ভেসে গেল। কেউ আমার ভিতর থেকে বলে উঠল, এবার তোমার পালা। নমস্কার বন্ধুরা, গল্প আসরের আরও একটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনবেন প্রেম, কামনা এবং ভয়ের সংমিশ্রণে তৈরি একটি দারুণ উপস্থাপনা। লেখকের নাম আমরা প্রকাশ করছি না। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তমনস্কদের জন্য, তাই 18 বছরের নিচে শ্রোতারা এই গল্প থেকে বিরত থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প, মৃত্যু খেলা। নিকষ অন্ধকার। ওই ক্ষুদ্র লাল আলোক বিন্দুটা দেখতে না পেলে ভাবতাম আমি বোধহয় অন্ধ হয়ে গেছি। আমি কোথায় আছি? কিভাবে এখানে এলাম? প্রশ্নগুলো ভন ভন করছে মাথার মধ্যে। এমনকি বসে আছি না দাঁড়িয়ে সেটুকুও বুঝতে পারছি না। হয়তো ভরশূন্য অবস্থায় ভাসছি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এমন পরিস্থিতিতে ভয়, উৎকণ্ঠা, বিরক্তি কোনো অনুভূতি আসছে না। তাহলে আমি কি বোধহীন হয়ে পড়লাম? কিন্তু আমি কে সেটাও নিশ্চিত করে বলতে পারছি না। লাল আলোর তীব্রতাটা বাড়তে লাগলো। রক্তিম কুয়াশায় ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। যেদিকে তাকাই শুধু একটাই রং, যেন একটা লাল চশমা পরে দেখছি সবকিছু। ধীরে ধীরে দৃশ্যমানতা আরো কিছুটা বাড়ল। বসে আছি একটা বিশাল গোলাকৃতি হল ঘরে। দূরে কালো ছায়াময় কোনো অবয়ব এগিয়ে আসছে আমার দিকে। ঈষৎ ঝুঁকে দুলে দুলে হাঁটছে। অস্বাভাবিক দীর্ঘ চেহারা, সারা শরীর জুড়ে সুরের মতো কিলবিল করছে অনেকগুলো হাত। ওটা কি কোনো অপজীব? সামনে এসে গমগমে গলায় ছায়াময় জিজ্ঞাসা করল, কিছু মনে পড়ল? তুমি কেন এখানে এসেছো সেটা বুঝতে পারছো? বিভ্রান্তর মতো ঘাড় নাড়লাম। কিছুই বুঝতে পারছি না, তবে বড্ড তেষ্টা পাচ্ছে। একটা টিমটিমে হলুদ আলো জ্বলে উঠল ঠিক মাথার ওপরে। আমাকে বৃত্তাকারে ঘিরে রয়েছে আলোটা, যার ব্যাপ্তি কিছুটা দূর অবধি গিয়ে মিশে গিয়েছে। অবয়বের চেহারাটাও স্পষ্ট হচ্ছে না। কালো লোমশ সুরাকৃতি একটা হাত আমার দিকে এগিয়ে এলো। হাতে একটা জল ভর্তি গ্লাস। গন্ধটা চেনা, আমার সবচেয়ে প্রিয় ব্র্যান্ডের স্কচ। ও কি তাহলে মনের লেখা পড়তে পারে? আইস। দুটো কিউব। আঙুল দুটো ভিয়ের মতো করে দেখিয়ে বললাম,
একটা চুমুক দিলাম। আহ, কি তৃপ্তি! অনেকক্ষণ সময় নিয়ে ধীরে সুস্থে পানীয়টার আস্বাদ নিতে থাকলাম। বেশ চাঙ্গা লাগছে এখন। অবয়বটারও অসীম ধৈর্য চুপচাপ অপেক্ষা করতে থাকলো। হঠাৎ নাকে এলো একটা তীব্র আঁশতে গন্ধ। চোখ পড়তেই খেয়াল হলো বিচ্ছিরি দেখতে দুটো কালো ফোঁটা গ্লাসে ভাসছে। পোকা নাকি? ভালো করে নজর করতেই অজানা একটা আতঙ্কে গা শিরশির করে উঠল। গ্লাসে এখন আর স্কচ নেই, তা বদলে গেছে ঘন কালচে লাল একটা তরলে। তুমি যা ভাবছো সেটাই, রক্ত। কর্কশ স্বরে বলল আমার বিপরীত প্রান্তে থাকা অপজীবখানা। এক ঝটকায় হাতটা সরিয়ে নিলাম গ্লাস থেকে। পান করো। অবয়বটার গলায় আদেশের সুর। কণ্ঠস্বরটা এমনই অমান্য করতে পারলাম না। ঢকঢক করে চুমুক মারলাম। কোনোদিন রক্ত খাইনি, আমি রক্ত পান করছি। এমন একটা দিন জীবনে আসবে সে চিন্তা কখনো কল্পনাতেও আসেনি, কিন্তু এটাই এখন বাস্তব। জীবের স্বাদ কোরকগুলো স্পর্শ করে সেই তরল খাদ্যনালী বেয়ে প্রবেশ করতে লাগলো শরীরের গভীরে। কি ভয়ঙ্কর ঝাঁঝালো, যেন গরম লাভা। গলা বুক জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে শ্বাসনালী থেকে পাচনতন্ত্র সব গলে পড়বে। অ্যাসিড খেলে শুনেছি নাকি এরকম হয়। যন্ত্রণা হচ্ছে। জিভটার গলার স্বরে যেন ঈষৎ কৌতুক। দম আটকে আসছিল, কথা বলতে পারছিলাম না। রক্তপানের জন্য নাকি রক্তপানের অপরাধ বোধে, কে জানে। নিজেকে মনে হচ্ছিল একটা ভয়ঙ্কর রাক্ষস। শান্ত স্বরে অবয়বটা বলল, ব্রহ্ম হত্যার পাপ। তুমি এতদিন যাদের নৃশংসভাবে হত্যা করেছ, তাদের মৃত্যুকালীন যন্ত্রণা তরল আকারে পান করলে তুমি। এবার ধীরে ধীরে সব কথা মনে পড়ে যাবে। সময় হয়েছে তোমার ঘুম ভাঙার। এবার ধীরে ধীরে সব কথা মনে পড়ে যাবে। প্রস্তুত হও আগামী নরহত্যার জন্য। কথাগুলো তীক্ষ্ণ সূচের মতো কানে এসে বিঁধল। আমি পাগলের মতো মাথা নাড়াতে লাগলাম। এ কিছুতেই সত্যি হতে পারে না। ছায়াময় আবার বলল, তুমি কি আর নরহত্যা করতে চাও না? না চাইলে তোমার সামনে একটাই রাস্তা, তোমাকে মরতে হবে। তাও তা আগামী স্বীকার করার আগেই। সে তুমি আত্মহত্যা করো অথবা কারোর হাতে খুন হও। আর যদি বেঁচে থাকো, তোমার হাতে নরহত্যা হবেই। কেউ আটকাতে পারবে না। তুমি শাপগ্রস্ত। পাপ, সাপ, ব্রহ্মহত্যা, এইসব কি শুনছি? কিছুই বোধগম্য হচ্ছে না। কিন্তু কেন জানি না ফুৎকারে উড়িয়েও দিতে পারছি না। গমগমে গলায় সে আবার বলল, তোমাকে পূর্বকার জন্মগুলোর কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই। বেশ কয়েক জন্ম আগে তুমি ভূমিষ্ঠ হও এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে। কিন্তু পরম্পরাগত সমাজে ব্রাহ্মণের জন্য নির্ধারিত কাজগুলো, যেমন যজন, যাচন, অধ্যয়ন, অধ্যাপন, তুমি কিছুই পালন করনি। উপরন্তু ডুবে যাও পাপাচারে। তারপর 33 বছরের জন্মদিবসে তুমি করে বসলে সেই ভয়ঙ্কর অপরাধ, ব্রহ্ম হত্যা। সেই নরহত্যার দরুন
তোমার ওপর নেমে আসে অভিশাপ। সেই থেকেই তুমি অভিশপ্ত। তারপর থেকে ভিন্ন সময়ে, ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন দেহে তোমার আত্মা শরীর ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হতে থাকে। সেই পাপের সাজা হিসেবে সেই একই পাপের পুনরাবৃত্তি করতে হয়। এক অন্তহীন প্রক্রিয়া। এ জন্মে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত, তোমার সে পাপ সম্পন্ন করার। ভেবে দেখো তুমি কি করবে, মরবে নাকি মারবে? হয় নিজে মরে নিজেকে সাপ মুক্ত করো চিরতরে, অথবা আবার নরহত্যা করে পরের জন্মের পাপের জন্য অপেক্ষা করো। সভয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনি কি করে আমার সম্পর্কে এইসব কথা জানলেন? ঈষৎ কৌতুক মেশানো কণ্ঠে ছায়াময় বলল, আমি কে সে তুমি নাই বা জানলে, শুধু এইটুকু জানো, আমার পাশ তোমার মধ্যেই। তোমার আত্মা এখন আমার দাস। অবয়বটার একটা সুর এগিয়ে এলো, তাতে ধরা একটা লম্বা ধারালো ছুরি। ধীরে সুস্থে সেটা রাখলো আমার ঠিক সামনে। তোমাকে একটা সুযোগ দিচ্ছি মরার। এই ছুরিটা খুব ধারালো, নাভির ওপর ধরে একটু চাপ দিলেই ঢুকে যাবে পেটে। তারপর দু হাত চেপে জোরসে টান মারলেই নাড়ি ভুড়ি সব পেটে বেরিয়ে আসবে। তোমার অসহ্য যন্ত্রণা হবে, কিন্তু সেটা সহ্য করতে হবে। দেখি দেখি করে তোমার মৃত্যু হবে, আর তারই সঙ্গে তুমি মুক্তি পাবে ভবিষ্যৎ নরহত্যার পাপ থেকে। তোমার চিরকালীন সাপ মুক্তি ঘটবে। অবয়বটা চুপ করে গেল, অন্তহীন নীরবতা চারিদিকে। আমি অপেক্ষা করতে লাগলাম এর পরেও কি বলবে তা শোনার জন্য। কিছুক্ষণ বিরতির পর লাল আলোর রেসটা ধীরে ধীরে কমে যেতে লাগলো। কোথা থেকে একটা উজ্জ্বল রূপালী আলো এসে ভরিয়ে দিতে লাগলো ঘরখানা। চারিদিক ঝলমল করে উঠল আলোয়। আর ঠিক তখনই এক বীভৎস গা ঘিনঘিনে পরিবেশ দৃশ্যমান হলো আমার সামনে। চারিদিকে শুধু লাশ আর লাশ, হাড় মাংস নাড়ি ভুড়ি রক্তে মাখামাখি। যেন বিকৃত মৃতদেহের স্তূপের মধ্যে বসে আছি আমি। কিন্তু কিন্তু এরা কারা? এরা কিভাবে মরলো? আমি কি এদের মেরেছি? আবার অনেকগুলো প্রশ্ন ভিড় করে আসছে মনে। উত্তরগুলো জানতেই হবে। কিন্তু সেই সুযোগটা আর এলো না। অবয়বটা আবছা হতে লাগলো। সেই রূপালী আলো শুষে নিচ্ছে তার দেহটা। শোনো শোনো, যেও না, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি যেও না। গলাটা যতটা সম্ভব জোর হয় চিৎকার করে ওকে যেতে বারণ করলাম, শুনল না। পুতিগন্ধময় নরক তুল্য এই পরিবেশে আমার বিবমিশার উদ্বেগ হচ্ছিল। মাথায় তীব্র যন্ত্রণা, যেন একদল পোকা খুলির ভেতরে নরম ঘিলুগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে কি ভয়ঙ্কর যন্ত্রণা, বলে বোঝানো যাবে না। সহ্য শক্তি কমে আসছিল দ্রুত। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। ছুরিটার দিকে তাকালাম। আহা, এই আমার মুক্তিদূত। ছুরিটা তুলে নিয়ে নাভির মাঝখানে হালকা করে চাপ দিলাম। ছুঁচালো ফলাটার ছোঁয়াতে শরীরটা কেঁপে উঠল। ওটা যেমন বলেছিল একটু জোরে চাপ দিলেই পেটটা ফেঁসে যাবে। চাপ বাড়াতে লাগলাম। বেশ এক্সাইটিং লাগছে এবার।
কিন্তু একসঙ্গে আমার আঙুলগুলো কেন অসাড় হয়ে যাচ্ছে, হাতটা পিছিয়ে যাচ্ছে। কেন কেন এমন হচ্ছে? আসলে রক্ত মাংসের দেহটা একটা প্রতিরোধের জন্ম দিচ্ছে। নিজেকে শেষ করা যে কি ভয়ঙ্কর আমি বুঝতে পারছি। আমি পারবো না, কিছুতেই পারবো না। নিস্তব্ধতা ছিন্ন করে দিল তীক্ষ্ণ একটা আর্তনাদ। চোখটা বুজে এলো। চোখটা একবার খুলেই আবার বন্ধ হয়ে গেল। এরকম বার দুতিনেক হলো। তারপর যখন ঠিকঠাক করে চোখের পাতাটা মেলতে পারলাম, নিজেকে আবিষ্কার করলাম সাজানো গোছানো চমৎকার একটা ঘরে। আমার নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। মুম্বাইতে আমার থাকার ঠিকানা। একটু দূরে কাঁচের জানলা দিয়ে দেখা যাচ্ছে আলো ঝলমলে শহরটা রানীর মতো সেজে আছে। কেমন যেন একটা ঘোর লাগছে চোখে। আমি গা এলিয়ে বসে আছি নরম গদিওয়ালা দামি সোফা সেটে। পিঠের নিচে একটা কুশন। একটু দুর্বল লাগছে। চোখটা বুজে জোরে হাওয়া টানলাম বুকের মাঝে। এবার সামনের দিকে তাকাতে দেখলাম রয়েছে একটা কালো কাঁচের টেবিল। সেখানে সাজিয়ে রাখা আছে সুদৃশ্য একটা কেক। কেকের ওপর বাঁকানো হরফে লেখা হ্যাপি বার্থডে অহিন। কেকের মাঝখানে ক্রিমের মধ্যে গোঁজা একটা নিভে যাওয়া মোমবাতি। বাতিটার আকার 33 সংখ্যার মতো। কেকটার খানিকটা খাওয়া হয়ে গিয়েছে। পাশেই স্কচের বোতল, দুটো কাঁচের গ্লাস, টলটল করছে সুরা। মাথাটা তুলতেই দেখলাম আমার দিকে তাকিয়ে আছে পরমা সুন্দরী এক তরুণী। চোখে বিস্ময়, ওর হাতে ধরা একতারা কাগজ। মেয়েটাকে চিনতে পারছি, মেঘনা কাপুর, বোম্বের বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন কুইনের সম্পাদিকা। কেকটা ওই পছন্দ করে কিনে এনেছে। আমি একটু আগেই কেকটা কেটেছি। আজ আমার জন্মদিন। সব কিছু যেন পরতে পরতে মনে পড়ছে। হ্যালো হ্যালো মিস্টার। মেঘনা আমার চোখের সামনে হাতটা দুবার ডান পাশ বাঁ পাশ করলো। আমি জড়ানো গলায় বললাম, কি হয়েছে এখানে? এমন অদ্ভুতভাবে চিৎকার করলে কেন? মেঘনা অবাক গলায় জিজ্ঞাসা করলো, কে? আমি চিৎকার করলাম বুঝি? ও তাই বুঝি? মেঘনা বাঁ হাতে একটু চশমাটা সরিয়ে ওর সেই বিখ্যাত চাহনিটা দিল। এই চাহনির কাছে আচ্ছা আচ্ছা পুরুষ জাস্ট ফ্ল্যাট হয়ে যাবে। মেঘনার পুরো ঠোঁটের কোণায় ফুটে উঠল এক টুকরো লাস্যময় হাসি। এখন ওর হাসিতে অনেক ইঙ্গিত খুঁজে পাই। সেই হাসিতে চুঁয়ে পড়ে উদর্গ কামনা। আমার কেমন জানি অস্বস্তি হচ্ছে। আমি কতক্ষণ আর নিজেকে ঠেকিয়ে রাখতে পারবো জানি না। মেঘনা প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়ে বলল, অহিন, স্ক্রিপ্টের শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছে। মাঝামাঝি অবধি পড়েছি। এখন অবধি যা পড়েছি জাস্ট স্পেল বাউন্ডিং। একটু অপেক্ষা করো, খানিকটা বাকি আছে, শেষ করে নি। ওকে? ও ব্যস্ত হয়ে পড়ল স্ক্রিপ্টটা পড়তে। আমি হাঁপ ছাড়লাম। যাক, একটু সময় পাওয়া গেল। এই সুযোগে আমার পরিচয়টা আর একবার ঝালিয়ে নেওয়া যাক। আমি বলিউডের নামকরা স্ক্রিপ্ট রাইটার অহিন্দ্রনারায়ণ মুখোপাধ্যায়। আদতে কলকাতার ছেলে। বাবা মা বহুকাল আগে গত হয়েছেন। নিজের বলতে কেউ নেই। বহুঘাটের জল খেয়ে এখন আপাতত মুম্বাইয়ের রূপালী দুনিয়ায় কিছুটা থিতু হয়েছি। বেশ কিছু ভালো কাজও করেছি। আর গত সিনেমাটা তো ব্লকবাস্টার। সারা দেশ জুড়ে রমরমিয়ে চলছে। স্বভাবতই বলিউডে এই মুহূর্তে আমার বিশাল ডিমান্ড। আমার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে তাবর তাবর প্রডিউসাররা। মেঘনা এসেছে এমনই এক প্রডিউসারের পক্ষ থেকে।
যদি ওই গ্রুপটার প্রোফাইল ততটা ওজনদার নয়, আমার একেবারেই ইচ্ছা নেই এদের সঙ্গে কাজ করার। কিন্তু ওই যে মাঝখানে একটা ফ্যাক্টর কাজ করছে, এম ফ্যাক্টর, মানে মেঘনা ফ্যাক্টর। ও যখন এসেছে আমি জানি আমি আর না করতে পারবো না। না বললেও ও আমার নাটাকে হ্যাঁ করিয়ে নেবে, সেই আশ্চর্য ক্ষমতা ওর আছে। মাইন্ড ব্লোয়িং অহিন, সুপারব। আমি আরও একটা ব্লকবাস্টার হরর থ্রিলার দেখতে পাচ্ছি। সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ, অথচ অভিশপ্ত, একের পর এক খুন করে যাচ্ছে। এইদিকে হিরোইন পুরো ফিদা নায়কের জন্য, আবার সেই মেয়েটাই খুনের ইনভেস্টিগেশন করছে। ওয়াও, জমিয়ে দিয়েছো। হিরোর রোলে রোহন, সঙ্গে নেহা দেশাই। নতুন মেয়ে, কিন্তু বেশ বোল্ড। মেঘনার গলায় ঝরে পড়ছে উচ্ছ্বাস। আমার কাছে এখন আর এই কথাগুলোর কোনো মূল্য নেই। শরীরের ভেতরে অদ্ভুত এক উথাল পাথাল হচ্ছে। একটু আগে যে ব্যাপারটা আমার সঙ্গে ঘটেছে সেটা স্পষ্ট মনে পড়ছে। ব্যাপারটা স্বপ্ন নয়, মনের কল্পনাও নয়, সম্পূর্ণ বাস্তব। কারণ আমি একটা ফিসফিসানি শুনতে পাচ্ছি। সে কার গলা আমি জানি না, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সে আমার ভিতরেই আছে। এবং এটাও বুঝতে পারছি সে এক হৃদয়হীন নিষ্ঠুর রাক্ষস। এতগুলো বছর পর সে আবার জাগছে। মেঘনা কাগজগুলো নাড়তে নাড়তে বলল, আচ্ছা অহিন, গল্পের শেষটাতে কি হলো সেটা তো তুমি এখনো লেখনি। আলতো চোখ দুটো মেলে আমার দিকে তাকালো। কৌতূহল চুইয়ে পড়েছে সেই আঁখিতে, অপেক্ষা করে আছে আমার উত্তরের। আচ্ছা মেঘনা, তুমি কখনো খুন করেছ? নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করলাম আমি। এমন প্রশ্নের জন্য বোধহয় প্রস্তুত ছিল না মেঘনা। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়ল। করেছি তো, প্রচুর মানুষ খুন করেছি। আমার হতভম্ব মুখের দিকে চেয়ে ভুরু নাচিয়ে বলল, ইয়াদা হামারি কাতিলানা হ্যায় জনাব। আমার এই হাসিতে প্রতি মুহূর্তে কত পুরুষ যে খুন হচ্ছে তার কোনো হিসেব নেই। কিন্তু আমি কেবল একজনকেই পারিনি। সে বসে আছে আমার সামনেই। আমিও হাসলাম, শুকনো, কেঠো, কৃত্রিম হাসি। বললাম, আমি তোমার হাতে খুন হতে রাজি, কিন্তু একটাই শর্ত, ওরকম নিরামিষ খুন না। আমাকে সত্যিকারের মেরে ফেলতে হবে, পারবে? দেখলাম মেঘনার ঠোঁট দুটো অল্প ফাঁকা হলো, মিটি মিটি হাসছে। ও কি ব্যাপারটা সত্যি সিরিয়াসলি নিচ্ছে? মনে হয় না। গলা খাঁকরানি দিয়ে বললাম, আমি মজা করছি না মেঘনা। কিচেনে একটা বড় ছুরি রাখা আছে, নতুন কিনেছি, খুব ধার। ওটা নিয়ে এসো, আমার গলায় চালিয়ে দাও। থানা পুলিশ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি ব্যাপারটা এমনভাবে সাজাবো যেন মনে হবে আমি সুইসাইড করেছি। শুধু তাই নয়, মুম্বাইয়ের পুলিশ কমিশনার গুপ্তাজি অত্যন্ত পরিচিত। আমি ওকে ফোনে বলে যাব সেই কথা, রেকর্ডিংও করে যাব যে আমি নিজেই নিজেকে শেষ করেছি। প্লিজ মেঘনা, এটা তোমাকে করতেই হবে। প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ। মেঘনা হেসে উঠল। হাসির দমকে দুলছে ওর সারা শরীরটা। সেই দুলনি বজায় রেখেই বলল, নির্ঘাত স্ক্রিপ্টের শেষটুকুনি তোমার মাথায় আসেনি, তাই এখন রোল প্লে করে দেখতে চাইছো, তাই না? কে কি প্লে করছে আমি জানি না, কিন্তু এখন আমার মনে হচ্ছে মাথার মধ্যে বসে কানের কাছে সেই কণ্ঠটা ক্রমাগত কথা বলে চলেছে। ওর কথাগুলো এখন আমার বিশ্বাস হচ্ছে। আমি সত্যি সাপগ্রস্ত।
হয়তো হয়তো সত্যি সত্যি আমি মানুষ খুন করব। যতই কথাটা ভাবছি নিজেকে উন্মাদ প্রায় লাগছে, কিন্তু খুব ইচ্ছেও করছে। কিছুতেই পারছি না নিজেকে সামলাতে। এ এক মনস্তাত্ত্বিক যুদ্ধ, নিজের সঙ্গে নিজেরই যুদ্ধ। কিন্তু আর নয়, যে করেই হোক অভিশাপটা কাটাতে হবে। চিৎকার করে বললাম, আর কত খোলসা করে বলবো মেঘনা? তুমি তুমি কেন বুঝতে চাইছো না যে তোমার খুব বিপদ? তুমি বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলে যাও, না হলে আমাকে হত্যা করো। আমার কিন্তু সত্যিই ভালো লাগছে না। কাগজগুলো সশব্দে টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ালো মেঘনা। ফুঁসছে যেন একটা আহত বাঘিনী। হাতটা আমার মুখের সামনে নাড়িয়ে বলল, কি ব্যাপার বলো তো? এত নাটক কিসের? তুমি কি অন্য কারোর সাথে স্ক্রিপ্টটা নিয়ে কথা বলছো? ওয়েট লেট মি গেস। ম্যাগনাম গোল্ডের প্রিয়া মালহোত্রা, দ্যাট স্কিনি বিচ, রাইট? রাগে ফেটে পড়ছে মেঘনা। রাগলে ওর দেহটা থরথর করে কাঁপে। একটু আগে ওর শরীরে যে রোদ ঝলমলে সৌন্দর্য খেলে বেড়াচ্ছিল তা এখন উধাও। এখন যেন ঘন ঘোর বর্ষার মেঘ। এও এক বন্য সৌন্দর্য। হাঁ করে তাকিয়ে রইলাম ওর দিকে। কথা বলতে পারলাম না। আরো মেঘ ঘনালো ওর শরীর জুড়ে। কেটে কেটে কথা বলতে লাগলো মেঘনা। কেমন অহিন, তুমি কিছুতেই আজকে আমাকে না বলতে পারবে না। ভাড় মে যায় স্ক্রিপ্ট, আই ওয়ান্ট ইউ। এক লহমায় আমার সামনে এসে দাঁড়ালো মেঘনা। এক দৃষ্টে তাকিয়ে আমার দু চোখের মাঝে জ্বলজ্বল করছে সেই চোখ দুটো। বাঘিনী যেমন শিকার করার আগে হরিণের গায়ে জিভ বুলিয়ে লালায় ভরিয়ে দেয়, ঠিক তেমনই দৃষ্টি ওর দুই নয়নে। মেঘনার লম্বা লম্বা সুন্দর আঙুলগুলো ওর পোশাকের উপরে খেলে বেড়াতে লাগলো। বোতামগুলো যেন নির্দিষ্ট ছন্দে এক এক করে খুলে যাচ্ছে। খোলা চুল কালী নাগিনের মতোই আছড়ে পড়ল ওর পিঠে। উপরের পোশাকটা কয়েক মুহূর্তের মধ্যে হালকা পালকের মতো খসে পড়ল ওর সুন্দর পদযুগলের নিচে। তারপর একে একে বাকিরাও সেই তালিকায় নাম লেখালো। এক বিশেষ বিভঙ্গে নিজেকে মেলে দাঁড়ালো মেঘনা, যেন খাজুরাহের কোনো অপ্সরা জীবন্ত হয়ে উঠেছে। সেই অনিন্দ্য সৌন্দর্য ঝলসে দিচ্ছে আমাকে। মৃদু ছন্দে আমার দিকে এগিয়ে এলো মেঘনা। বন্যার তোড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমার সমস্ত সংযম। আমি শরীরকে বশে রাখতে পারছি না, কিন্তু যেটা সবচেয়ে আশঙ্কার, লোভীর মতো ছটফট করছে আমার ভিতরের সেই রাক্ষসটা। আমি এতক্ষণে বুঝে গেছি, একবার ছাড়া পেলে আর ওই রাক্ষসটার হাত থেকে মুক্তি পাবে না মেঘনা। মেঘনার মুখটা এখন আমার মুখের ঠিক সামনে। আমার জিভ জড়িয়ে যাচ্ছে। বিড়বিড় করে বললাম, রান্নাঘরে ছুরিটা আছে মেঘনা, প্লিজ ওটা নিয়ে এসো। কিন্তু যা ভাবছি হচ্ছে তার উল্টো। আমার কাতর অনুনয়কে মেঘনা ভাবছে প্রত্যাখ্যান। আরো জেদ চেপে যাচ্ছে মেয়েটার। পটপট করে আমার শার্টের বোতামগুলো ছিঁড়ে ফেললো। হ্যাঁচকা টানে আমার ঠোঁটটা টেনে নিল ওর ঠোঁটে। নিজের দেহের পুরো ভার ছেড়ে দিল আমার উপরে। আমার সুন্দর ডিভাইনটায় যেন সুনামির ঢেউ উঠেছে। উথাল পাথাল করছে একজোড়া শরীর। ভাবতে অদ্ভুত লাগলেও সত্যি এই আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আমি জানি মেঘনা এই খেলায় অতীব পারঙ্গম, তবুও ও কিছুতেই আমাকে বশে আনতে পারছে না। কেন? সেটা কি ওই রাক্ষসটার জন্য? এখন আমার ভাবার সময় নেই। এখন শুধু আনন্দ আর উল্লাস। কতক্ষণ চলেছিল সেই আদিম খেলা আমার মনে নেই।
মেঘনা এখন বানের জল নেমে যাওয়ার নদীর মতো গা এলিয়ে পড়ে আছে বিছানায়, হয়তো ঘুমিয়ে পড়েছে। চরম ক্লান্তিতে শুয়ে পড়েছিলাম আমিও। হঠাৎ আমার মাথার কাছে কে যেন ফিসফিসিয়ে উঠল। আহিন, শুনতে পাচ্ছ? ওঠো, এই তো সুযোগ। সামনে প্রতিরোধহীন অসহায় আস্ত একটা দেহ, কাজটা সহজেই সেরে ফেলা যাবে। চোখ দুটো খুলে গেল আমার। উঠতে ইচ্ছা করছে না। আবার সেই অপার্থিব কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল, ওঠো আহিন, সময় চলে যাচ্ছে। দেখো, তোমার শিকার নিজে থেকেই ধরা দিয়েছে তোমার কাছে। ভালো করে দেখো, তোমার কি লোভ হচ্ছে না? ওঠো, ছুরিটা আনো। লাফ দিয়ে উঠলাম বিছানা থেকে। কে কে বলল কথাগুলো? আশপাশে কাউকে দেখতে পেলাম না তো, কিন্তু কণ্ঠস্বরটা আসতেই লাগলো কানে। কিছুক্ষণের মধ্যেই বুঝলাম শব্দগুলো বেরোচ্ছে আমার জিভ দিয়ে। আমার এই কণ্ঠস্বর আগে শুনিনি। এই আমাকে আমি চিনি না। রাক্ষসটা এখন জেগে গেছে। আমার মস্তিষ্কের পুরোপুরি দখল নিয়ে নিয়েছে সে। গরমের দুপুরে রাস্তায় ঘোরা কুকুরগুলোর মতো ঝুলছে আমার জিভ। টস টস করে লালা ঝরছে। রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম টলমল পায়ে। ওই তো নতুন কেনা সেই ছুরিটা। মনটা নেচে উঠল আনন্দে। ছুরিটা আঙুলে ছুঁয়ে দেখলাম বেশ ধার। ছুরি সহ হাতটা শরীরের পিছনে আড়াল করে পা টিপে টিপে এগিয়ে গেলাম ঘরের দিকে। যত এগোতে লাগলাম আমার পা দুটো যেন বিদ্রোহ করতে লাগলো, জাগিয়ে তোলার চেষ্টা করতে লাগলো আমার মধ্যে থাকা সেই নিষ্পাপ সত্তাটাকে। স্পষ্ট বুঝতে পারছি একটা ভয়ঙ্কর টানা পোড়েন চলছে আমার মনে। রাক্ষসটাকে কিছুতেই মনের দখল নিতে দেওয়া যাবে না। একটা শেষ চেষ্টা করতেই হবে। আমার ধূসর মাথার অল্প কিছু কোষে যেটুকু প্রতিরোধ ক্ষমতা রয়েছে তাই দিয়ে আমি লড়ে যেতে লাগলাম। পারতেই হবে আমাকে। বধ করতে হবে রাক্ষসটাকে। নিঃশব্দে হাঁটু গেড়ে বসলাম মেঘনার উপর। আমার দু পায়ের ফাঁকে বন্দি মেঘনার শরীরটা। হালকা করে চুলে বিলি কেটে দিলাম ওর। অদ্ভুত একটা শব্দ করে আদুরে বেড়ালের মতো আরো গুটিয়ে গেল মেঘনা। তাহলে কি প্রেমের কাছেই বধ হবে অভিশাপ? আমার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। দ্বৈত সত্তা প্রবল যুদ্ধ চালাচ্ছে অন্দরে। কিরকম লোভী লোভী লাগছে নিজেকে। একই সঙ্গে দয়ায় আর্দ্র হয়ে যাচ্ছে মন। আমি যেন অদৃষ্টের হাতে নেহাতি একটা খেলার পুতুল। কাঁদতে ইচ্ছে করছে বড়। মেঘনার মাথায় হাত বোলাতে বোলাতে হঠাৎই মুঠোর মধ্যে চুলের গোছা শক্ত করে ধরে ছুরিটা চালিয়ে দিলাম ওর শ্বাসনালীতে। ফিনকি দিয়ে বেরিয়ে উঠল গরম তরল। ওত করে একটা অপার্থিব শব্দ করে চোখ খুলল মেঘনা। কি ভয়ানক সেই দৃশ্য! আমার দিকে অবিশ্বাস্য একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে। গলায় একটা হাত দিয়ে উঠে বসার চেষ্টা করছে মেঘনা। দপদপ করে কাঁপছে ওর নলি কাটা দেহটা। ছলকে ছলকে বেরোচ্ছে রক্ত, সেই গ্লাসে রাখা তরলটার মতোই। ছটফট করছে মেয়েটা। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে কোটর থেকে। কিছু একটা বলার চেষ্টা করছে আমাকে, কিন্তু পারছে না। ডুবে যাওয়া মানুষ যেমন কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায়, ঠিক তেমনই হাত ছুঁড়ছে মেঘনা। আমার বুকের ওপর ঝোলা বিবর্ণ পৈতেটা পেয়ে গেল মুঠোর মধ্যে। টেনে ধরল সর্বশক্তি দিয়ে। এমনই জোর সেই মরণ টানের পৈতের দড়িটা কেটে বসে যাচ্ছে আমার কাঁধের ওপর। কয়েকটা মুহূর্ত ধীরে ধীরে শান্ত হয়ে গেল মেঘনা। উঠে পড়লাম ওর শরীরের ওপর থেকে। আমার সারা শরীর ভিজে সপ করছে।
দেওয়াল, বিছানা সব যেন রক্তিম কুয়াশার মতোই লাল। আরও একবার তাকালাম ওর দিকে। একটু আগে যার সঙ্গে খেলায় মেতেছিলাম সেই উচ্ছল শরীরটাই কেমন বেঁকে চুরে বীভৎসভাবে জীব জড়িয়ে পড়ে আছে। আমি এখন পরিতৃপ্ত, বিদায় দাও আমাকে। রাক্ষসটা মহা আনন্দে বিদায় জানালো আমাকে। ও চলে যেতেই তীব্র একটা অনুশোচনা দলা পাকিয়ে শ্বাসরুদ্ধ করে দিল আমার। কিসের অভিশাপ? কেন অভিশাপ? এসবের ব্যাখ্যা অর্থহীন। আমার এখন একটাই পরিচয়, আমি একটা খুনি, আমি একটা পিশাচ। আমার দু চোখ জলে ভরে গেল। অস্বাভাবিক দ্রুততায় আমি ফিরে এলাম কঠিন বাস্তবের রুক্ষ জমিতে। খুন করেছি আমি। কাল শহরের সমস্ত মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়বে খবরটা। আমার কেরিয়ার শেষ। থানা, পুলিশ, আইন, আদালত, জেলের অন্ধকার কুঠুরি, ফাঁসির দড়ি হাতে জল্লাদ। না 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 না, আমি আর ভাবতে পারছি না। বড় অবসন্ন লাগছে। একটু ঘুমোতে পারলে ভালো হতো, কিন্তু জানি এখন আর ঘুম হবে না। বরং বাকি রাতটা তারাদের সঙ্গে কাটানোই ভালো। স্ক্রিপ্টটা হাতে নিয়ে আমি সিঁড়ি ভাঙতে লাগলাম উদ্ভ্রান্তের মতো। ছাদে আসতেই উদ্ভাসিত হলো রাতের আকাশ। 25 তলার ছাদ থেকে রাতের মুম্বাই নগরীকে বড়ই মোহময়ী লাগছে। পাঁচিলে দাঁড়ালেই আরও সুন্দরভাবে দেখা যাবে। আমি এখন পাঁচিলের ওপর দাঁড়িয়ে আরব সাগর থেকে আসা একটু নোনা শীতল বাতাসে শরীরটা জুড়িয়ে যাচ্ছে। কত কিছুই যে ভেবে চলেছি, কিন্তু সবটাই অর্থহীন। এই জন্মের মতো আমার কাজ শেষ। এরপর আবার কি রূপে কখন ফিরে আসবো জানি না। হায় ঈশ্বর, কেন এই অবিচার আমার সঙ্গে? আমার কি মুক্তি নেই? স্ক্রিপ্টটা কুচি কুচি করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিলাম। ছেঁড়া পাতাগুলো কি সুন্দর ইচ্ছে মতো ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক। এবার আমার পালা। পাতাগুলোর সঙ্গে নিজেকেও ভাসিয়ে দিলাম শূন্যে। সেই আগের মতোই ভর শূন্য দশাটা অনুভব করছি। 25 তলা থেকে নিচে পৌঁছাতে কতটা সময় লাগে ঠিক জানি না, তবে এখন এটা জেনে গেছি যে আমি কে। আমি একটা ব্রহ্ম রাক্ষস। শেষ হলো আজকের গল্প মৃত্যু খেলা। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমরা দেখছি আপনারা গল্প শুনছেন, লাইক করছেন, অথচ কমেন্টে কোনো কিছুই মন্তব্য করছেন না। আমরা আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। আপনাদের গল্পগুলো কেমন লাগছে সেগুলো আমাদের জানাতে ভুলবেন না। তাহলে আমরা আরও ভালো ভালো উপস্থাপনা ভবিষ্যতে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এই গল্পে যারা অভিনয় করেছেন তারা হলো প্রীতম চক্রবর্তী, সৌম্যজিৎ ঘোষ এবং অনুপমা পাল। এই গল্পটি একটি বই থেকে সংকলিত এবং অনুপ্রাণিত। গল্পের প্রয়োজনে বেশ কিছু দৃশ্যের পরিবর্তন করা হয়েছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। এইরকমই দুর্দান্ত সব গল্প নিয়ে আমরা প্রতি শনিবার ঠিক দুপুর 1টার সময় চলে আসি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং
পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন। তাহলে আমাদের গল্পের সমস্ত আপডেট কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সঠিক সময়ে। ধন্যবাদ। দেখা হবে আরও একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প আসর।